রাত আনুমানিক ১:৩০ বাজে। সৈয়দ ভবন মোড় নিয়েছে ঘুমন্তপুরীতে। সারা বাড়ির লাইট বন্ধ। কেবল বসার ঘরে একটা নিভু নিভু ডিমবাতি জ্বলছে। তুষি ক্লান্ত শরীরে বিছানায় শুয়েছিল। এই আধঘণ্টা মতো হবে ওর ঘর থেকে সবাই বেরিয়ে গেছে। কিন্তু মা, ইউষা, দাদি সবাই খুব করে চাইছিল কেউ একজন এখানে ঘুমাবে। তুষি রাখল না। অনেক জোরাজুরি করে যার যার ঘরে পাঠিয়ে দিল তাকে। আজকের রাতটা যে ওর খুব করে একা থাকা দরকার। একটু মন ভরে বুক ভিজিয়ে কাঁদা দরকার। দরকার ওর বিধ্বস্ত মনে একটু জোর আনা। প্রতিটা রাতের মতো ওর নীরব হাহাকারগুলোকে শুধু মিশিয়ে দেয়া বালিশে। এসবে তুষি আর কাউকে সাক্ষী রাখতে পারে না। কাউকে না। গায়ের কম্বল সরিয়ে অবসন্ন চিত্তে উঠে বসল মেয়েটা। সেই যে পার্টি থেকে ফিরেছে এখনো ফ্রেশ হয়নি। মা কত বললেন, নিজে পাল্টে দিতে চাইলেন, তাও জেদ করে ড্রেসটা অবধি খোলেনি ও। বলেছে নিজে পাল্টে নেবে, অথচ এখন গায়েই শুকিয়ে গেল। সত্যি বলতে আজকের ওই একটার পর একটা ঘটনায় শরীরের জোর নেই, মনের জোর নেই আরো আগে। একটা বড় শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো তুষি। ঘরের আলো বন্ধ। ছোট্ট জানালা ছাপিয়ে ঠিকরে আসা আলোতেই যা বোঝা যায় একটু। কিন্তু তুষির অন্ধকারে হাঁটার অভ্যাস আছে। বস্তিতে কত হাঁটতো, আবার এই ঘরে তো প্রথম দিকে বাল্বই ছিল না। সুইচবোর্ড দরজার পাশে। তুষির ইচ্ছে হলো না গিয়ে লাইটটা জ্বালাতে। ওই অন্ধকারেই নরম পায়ে ড্রেসিং টেবিল অবধি এলো। কানের দুল, নেকলেস, ব্রেসলেট সব অর্নামেন্টস একে একে হাতড়ে হাতড়ে খুলে রাখলো তার ওপর। যখন গাউনের চেইনটা পিঠ থেকে টেনে কোমর অবধি নামালো, সঙ্গে সঙ্গে ধ্রিম করে ঘরের দরজা ঠেলে ভেতরে এলো কেউ একজন। নিস্তব্ধ ঘরে ওই হঠাৎ শব্দ শোনালো চিৎকারের মতো। চমকে ফিরল তুষি। কালো মতো একটা বিশাল দীর্ঘদেহী অবয়ব চৌকাঠ মারিয়ে ঘরে ঢুকেছে। মেঝেতে কেমন মসমস করে উঠল তার পা ফেলার আওয়াজ। তুষির দৃষ্টিজোড়া ছলকায়। এই হাঁটার ধরন সে চেনে। উনি এসেছেন, কিন্তু উনি কি করে আসবেন? উনি তো বাড়িতেই নেই, আর দরজা চাপানো ছিল। ও তো মাকে বলেছিল লক টিপে দিতে, দেননি। তুষি ধরফরিয়ে গাউনের চেইন হাতালো, আঙ্গুলে বাঁধলো, একটু টানলো, কিন্তু উপরে তুলতে পারলো না। তখনই সুইচ টেপার শব্দ হলো। আলোতে আলোতে মেখে গেল গোটা ঘর। সেই পূর্ণ সফেদ প্রভায় স্বার্থর লাল টকটকে চোখ দুটো দেখে ছ্যাদ করে উঠল তুষির বুক। জ্বরের মতো জমে গেল মেয়েটা। নিস্তব্ধ হয়ে বলল, আপনি? স্বার্থ উত্তর দিল না। উল্টো ঘুরে দরজার ছিটকিনি তুলে দিল। তুষি দ্বিতীয়বার চমকায়, অবাক হয়, এগিয়ে আসে দ্রুত। এ কি, দরজা বন্ধ করলেন কে? বলতে বলতে দরজা খুলতে এক হাত বাড়ালো। দুম করে সেই হাত কেড়ে নিয়ে মুঠোয় চেপে ধরল স্বার্থ। তুষি ভরকে গেল কিছু। ঠিক করে তাকানোর আগেই ধরে রাখা হাতটা ঘুরিয়েই ওকে দরজার কাঠের সাথে চেপে ধরল ছেলেটা। শীর্ণ পিঠের সাথে শক্ত কাঠের সংঘর্ষ, সঙ্গে এক ঝটকা হিসহিসে শ্বাস মুখে এসে লাগতেই ভরকে গেল মেয়েটা। ভয়ার্ত চোখ মেলে স্বার্থর মুখ পানে চেয়ে রইল সে। স্বার্থর ফর্সা চেহারার ক্ষিপ্ত নাজেহাল দশা, কেমন অদ্ভুত হাড়হিম চাহনি। তুষির বুক কেঁপে ওঠে। ভয়ে ভয়ে বলে, এমন এমন করছেন কেন? স্বার্থ যতটা রুষ্ট চোখে চেয়েছিল, মুখ খুলল ততোধিক শান্ত গলায়, অয়নকে তুমি বিয়ে করবে না। অমনি অ্যালকোহলের উৎকট গন্ধে তুষির চেহারা কুঁচকে গেল। অবাক হয়ে বলল, আপনি কি মদ খেয়েছেন? এত বাজে গন্ধ কিসের? স্বার্থ চটে গেল। হাতের কবজিতে আঙ্গুল দাবিয়ে বলল, আমি কি বলেছি তুমি শুনেছ? তুমি অয়নকে বিয়ে করবে না। এই পোক্ত বাঁধনে ব্যথা পেল তুষি। হাত ছাড়াতে মোচড়ালো একটু, তেতে বলল, লাগছে আমার। সব সময় এসব ভালো লাগে না। আপনি কি আমার শরীরটাকে মগের মুলুক পেয়েছেন? যখন ইচ্ছে হবে তেড়ে আসবেন, গায়ের জোর দেখাবেন, এসব আপনার একটা স্বভাব হয়ে গেছে। হাতটা ছাড়ুন। স্বার্থ দাঁত খিঁচে বলল, একদম তেজ দেখাবে না। আমি যা বলছি তুমি সেটাই করবে। ইউ হ্যাভ টু ডু ইট। কাল সকালেই বাড়ির সবাইকে বলে দেবে তুমি অন্য কাউকে বিয়ে করবে না। আপনার কথা মতো হবে নাকি? আপনি নিজেকে কি ভাবেন? মদও গিলছেন আজকাল, আর এত রাতে এসব ফালতু জিনিস খেয়ে আমার ঘরে ঢুকেছেন কেন? কোনো লজ্জা নেই আপনার, না? ছাড়ুন তো। তুষি সজোরে হাত ঝাড়া মারল। স্বার্থ ছেড়েও দিল এবার। মেয়েটা ফুঁসতে ফুঁসতে বিড়বিড় করলো, কখন কি করে কি বলে নিজেই জানে না। আপনার মতো মাতালের সাথে এক ঘরে আমি থাকবই না, যত্ত সব। তুষি উল্টো ঘুরে ছিটকিনি নামাতে হাত তুলল। অমনি সরু কোমর পেঁচিয়ে ধরেই পাশের সোফার ওপর ছুঁড়ে মারল স্বার্থ। একেবারে উড়ন্ত পাতার মতো মেয়েটার ক্ষুদ্র শরীর ছিটকে এসে নরম গদির ভেতর পড়ল। তুষি হকচাকালো, ব্যথায় টনটনিয়ে উঠল পিঠের হাড়। ওপাশ থেকে ক্ষুদ্র বাঘের মতো তেড়ে
এলো স্বার্থ। তুষির ২ হাত তুলে মাথার ২ পাশে ক্রস করে চেপে ধরল সবেগে। নিজের শক্ত হাঁটুটা তুলে দিল বসে থাকা মেয়েটার কোমরের পাশে। একটা বলিষ্ঠ দেহের মাঝে আটকা পড়ে তুষির মাথা চক্কর কাটে। ছটফটিয়ে বলে, "এসব কোন ধরনের অসভ্যতা? দিন, দিন কি শুরু করেছেন আপনি?" স্বার্থ চিরবির করে বলল, "আমাকে ইগনোর করছিস? সৈয়দ স্বার্থ আবরারকে? এত সাহস কোত্থেকে এলো তুসি? কে দিল অয়ন?" তুসি আশ্চর্য হয়ে গেল। স্বার্থ তুই-তুকারি করছে? ফের হাত ধরে মোচড়ালো, শরীর এপাশ ওপাশ করলো, খুব করে চাইল নিজেকে ছোটাতে। মেয়েটার এই ব্যর্থতায় দুর্বলতায় বাঁকা হাসলো স্বার্থ। বিদ্রূপ করে বলল, "স্টপ ফাইটিং বেব, ইউ কান্ট উইন এনিমোর।" তুষি চোখ রাঙিয়ে বলল, "আমাকে ছাড়ুন, আমি কিন্তু ঘুষি মেরে দেব।" ভ্রু নাচালো স্বার্থ। "আচ্ছা তাই নাকি? আগে তো আমার হাত থেকে বাঁচো, তারপর না হয় গায়ের জোর দেখাবে।" বলার সাথে আরো দৃঢ়ভাবে হাত দুটো ধরে রাখলো সে। পেলব কবজি জোড়া এই খসখসে মুঠোয় এত শক্তভাবে ধরাতে নিভে গেল তুষি। ব্যথায় কুঁচকে এলো চেহারা, কণ্ঠ মিয়ে বলল, "কেন এমন করছেন? ব্যথা পাচ্ছি আমি। তাহলে বলো, তুমি অয়নকে বিয়ে করবে না? কেন করব না? আমি বলেছি তাই। করবে না মানে করবে না, ব্যাস।" তুষির ধৈর্য গুড়িয়ে গেল এবার। চেঁচিয়ে উঠল মৃদু স্বরে, "আপনি কে? সবসময় আমি কেন আপনার কথা শুনবো? আমি আপনার হাতের পুতুল নই। আপনি আইরিনকে বিয়ে করতে পারলে আমিও বিয়ে করব। যাকে ইচ্ছে হয় তাকে করব। তর্ক করো না বেব।" তাহলে? তুষি কথা টেনে নেয়, পাল্টা চটে বলে, "তাহলে কি? কি করবেন? কি করবেন আপনি?" স্বার্থ হুঙ্কার ছুড়ল দাঁত চিবিয়ে, "ঠোঁট কেটে ফেলবো বেয়াদব। তাই নাকি? কাটুন দেখি কত পারেন কাটতে। কাটু।" বাকিটুকু তুষি শেষ করতে পারল না। গর্জন তুলে ছুটে আসা ঝড়ের মতো নিজের তপ্ত ঠোঁট দুটো তুষির ঠোঁটের ভাঁজে গুজে দিল স্বার্থ। আকস্মিক এই ছোঁয়া, এই অপ্রত্যাশিত স্পর্শে থমকে বসল মেয়েটা। এক লহমায় পৃথিবী শুদ্ধ বদলে গেল তার। রূঢ় চাহনি থামলো তার ছটফটিয়ে ছাড়াতে চাওয়া হাত। উল্টে শ্বাস-প্রশ্বাস শূন্যের মতো জট পাকিয়ে ঘুরল গলার কাছে। পরপর হারানো খেই ফিরল। ঠোঁটের ওপর একটা জোরে কামড় পড়তেই নিভু চাহনি চমকে উঠল তুষির। ব্যথায় হুঁশ ফিরল যেন। ততক্ষণে ওই দুটো নরম ওষ্ঠে স্বার্থ সুনামি বইয়ে দিয়েছে। চুমুর বদলে কামড়ে কামড়ে একাকার করেছে সে। এক একটা ক্রুদ্ধ শ্বাসের অদল বদলে জেদ ক্ষোভের পাহাড় ধসে মেতে উঠল স্বার্থ। অথচ এই নিদারুণ নিষ্ঠুরতায়ও তুষি নড়তে ভুলে গেছে চোখের পাতা ফেলার কথা। একটা পাথরে মূর্তির মতো ঝিম ধরে রইল সে। কিন্তু স্বার্থ হাত দুটো ধরল, খুব জোরে ধরল। দন্তপাটির নির্মম প্রহারে ছিঁড়ে ফেলল ঠোঁটের ত্বক। কিছুক্ষণ ইচ্ছেমতো ক্ষোভ মিটিয়ে সরে এলো সে। হিংস্র চোখে দেখল তুষির নিস্তব্ধ মুখ। মেয়েটা হাঁ করে চেয়ে আছে তখনও। স্বার্থ তাকালো ওর ঠোঁটের দিকে। ২ জায়গায় কেটে রক্ত বেরিয়ে এসেছে। এক জায়গায় কালো হয়ে ফুলেছে একটু। স্বার্থ দৃষ্টিতে পৈশাসিক দম্ভ নিয়ে বলল, "বলেছিলাম কাটবো, কেটেছি।" তুষির সম্বিত ফিরল না। জবাবে নিশ্চুপ ফ্যাল করে চেয়ে রইল সে। এই যে ঠোঁটের জ্বলুনি, হাত পায়ের বিবশ ভাব, এসবের ভ্রুক্ষেপ আদৌ নেই। মানুষটা ওকে চুমু খেয়েছে, ছুঁয়েছে এভাবে? কেন? কেন ছুঁলো? উনি না ভালোবাসেন না? ওনার না অনুভূতি নেই? উনি না আইরিনকে বিয়ে করবেন? তাহলে ওর কাছে কি? মেয়েটার এই নির্নিমেষ চেয়ে থাকা দৃষ্টিতে স্বার্থ খুইয়ে গেল হঠাৎ। কুঁচকে থাকা কপালের নিচে গোটানো ভ্রুও টানটান হলো অমনি। দুজনের চোখাচোখির দূরত্ব মাত্র ১ আঙ্গুল। একে অন্যের চোখা নাকের সাথে বোঝাপড়া বাড়ছে। নিঃশ্বাসে ঠোকাঠুকি হচ্ছে বারবার। প্রথমবার দুজনের এই মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠতায় তুষির চোখের কাজল থেকে ঠোঁটের লিপস্টিক অবধি খুঁটে দেখল স্বার্থ। মেয়েটার তিরতির করা পদ্মকুঁড়ির ন্যায় অধর তার মাতাল মনের নেশা বাড়িয়ে দিল আরো। ঝুপ করে সব রাগ পড়ে গেল। কামুক এক চিহ্ন নেমে এলো চোখে। আচমকা মাথার ওপর চেপে রাখা তুষির হাত দুটো ছেড়ে দিল স্বার্থ। নিজের ঠান্ডা হাত নামিয়ে এনে গুজল মেয়েটার ঘাড়ের ভেতর। খুব আবেশ নিয়ে চুলের ভাঁজে রাখতেই একটু নড়ে উঠল তুষি। হতভম্ব চোখে দৃষ্টি বদলালো, নিরেট হলো। স্বার্থ যেই ঠোঁট এগোবে চট করে নিজের ঠোঁট সরিয়ে নিল সে। ছেলেটা ফের রেগে গেল তাতে। দাঁত মুখ খিচে এক হাত দিয়ে তুষির থুতনি চেপে ধরে নিজের দিকে ফেরালো। তারপর বেসামাল ঢেউয়ের গতিতে আরেকবার নিজের নিটোল ওষ্ঠ মিশিয়ে দিল তুষির পুরন্ত ঠোঁটে। এক ফালি অনুভূতিতে তুষির পায়ের তলাশুদ্ধ শিরশির করে উঠল। একটু আগে বিস্ময়ে জমে রইলেও এবার আর তা হলো না। বরং নিজেকে ছাড়ানোর আশায় প্রচণ্ড গতিতে ছটফটিয়ে উঠল সে। চাইল না স্বার্থর ছোঁয়া। দুহাত দিয়ে সজোরে ঠেলল ওর শরীরটা। এই চমৎকার মুহূর্তে স্বার্থ বিরক্ত হতে চাইল না। বুকের ওপর থেকে ফের হাত দুটো নিয়ে তুষির মাথার ওপর ক্রস করে বেঁধে রাখল সে। আরেক
হাতে শক্ত করে ধরল তুষির এক কাঁধের চুল। মেয়েটার ছোটা তো দূর, এক ফোঁটা নড়চড় অবধি দুষ্কর হয়ে পড়ল। পেটানো শরীরের নিচে থরথরিয়ে পড়ে থাকাতে আটকে এলো দম। স্বার্থর চুমুতে এবার হিংস্রতা নেই, ভীষণ গভীর তার ছোঁয়া। এত জোরালো সেই রেশ, রীতিমতো চুমু দিতে দিতে মেয়েটাকে আছোয়া থেকে সোফার ওপর পুরোপুরি শুয়ে ফেলল সে। সম্পূর্ণ দৈহিক ভার ছেড়ে দিল তুষির ওইটুকু শরীরের মাঝে। তুষি ছাড়াতে চাইল বাঁচতে, কিন্তু একটা জিম করা ট্রেনিং আর রোদে ঝলসে যাওয়া কর্মঠ শরীরের সাথে কুলোতে পারল না। তার ২ বছরের কুস্তির অভিজ্ঞতা অবধি কাজে দিল না আজ। বরং চুলের ভাঁজে থাকা স্বার্থর হাতটা হুট করে নেমে এলো কাঁধে। একটানে ঘাট থেকে গাউন নামিয়ে ফেলল। উত্তাল সুনামির মতো ঠোঁট গুজে দিল গলায়। তুষি চোখ খিচে ফেলল গলায় পড়া এক একটি দাঁতের প্রহারে। যেন জোকের মতো বসে গেছে স্বার্থ। ঘাট থেকে গাউনের মাথা সরাতে যখনই বুক অব্দি নামালো, নিজের সবটুকু শক্তি দিয়ে মেয়েটা ওকে ধাক্কা মারল জোরে। বিধি বাম, এবারেও ব্যর্থ সে। এক চুলও নড়েনি মানুষটা। তুষি অসহায় হয়ে পড়ল এবার। ঢের বুঝল এই লোক নিজের মাঝে নেই। মদ খেয়ে নেশার তোড়ে ছুটছে ওকে, না হলে হুঁশে থাকলে ওর কাছেও তো ঘিসত না। তুষি হাঁপানি রোগীর মতো দ্রুত শ্বাস টানতে টানতে বলল, ছাড়ুন আমায়, আমি কিন্তু চেঁচাবো। স্বার্থ ঘাড়ের ভাঁজ থেকে ঠোঁট দুটো তুলল। উত্তরের বদলে ভীষণ শব্দ করে চুমু খেলো গালে। এই অচেনা হাবভাবে বিমূঢ় হয়ে পড়ল তুষি। এক চোট ভূমিকম্পে কেঁপে উঠল শরীরটা। পরপরই হাত পা চালালো ছোটার তাগিদে। কপট রাগ নিয়ে বলল, আপনি আমাকে ছাড়বেন না? আমি স্বার্থ ঘাড়ে নাক ঘষতে ঘষতে ডাকলো, সেনোরিটা। তুষি বরফের মতো জমে যায়, বুক ধুকপুক করে ওঠে। সেনোরিটাকে? কাকে ডাকছে? কার নাম এটা? তুষি আর্দ্র স্বরে অনুনয় করল, আপনার মাথা ঠিক নেই, আমাকে ছাড়ুন, আল্লাহর দোহাই। স্বার্থ নিজের মাঝে সত্যিই নেই। এই মিনতি কানে তো নিলই না, উল্টে মাদক দৃষ্টিতে তুষির কপাল থেকে চুল সরিয়ে কানের পিঠে রাখল। বুকের গতিতে নিঃশ্বাস ভিজিয়ে বলল, মাই সেনোরিটা, হোয়াই ইউ আর সো বিউটিফুল। এতটাও সুন্দর হয়েও না যাতে আমার মাথা ঘুরে যায়। তুষি কাঁপল। প্রচণ্ড ঝড়ে ঠকঠক করা চারা গাছের মতো কাঁপল ওর কথায়। বিটকেল ওকে ডাকছে? মেয়েটার গলার স্বর বুঝে গেল আরো। ছাড়ুন। স্বার্থ ছাড়ল না, তবে নেশা আর তন্দ্রায় ওর চোখ বুজে আসছে। দু একবার চোখ দুটো বুঝলো মেলল। পরপর মুখটা ফের গুজে রাখলো তুষির গলায়। মেয়েটা পুরোপুরি হাল ছেড়ে দিল তাতে। পরপরই টের পেল স্বার্থর ধরে রাখা হাতের বাঁধন ঢিলে হয়ে আসছে। কেমন বিড়বিড় করার মতো নড়ছে তার ঠোঁট। নিদ্রায় নেশায় একাকার হয়ে বলছে, আই এম সরি তুষি, আমি সেদিন ওসব বলতে চাইনি, আমার মাথা ঠিক ছিল না। ইউনো না, তোমাকে আমি কারো পাশে সহ্য করতে পারি না। কেন তুমি অয়নের সাথে অত কথা বলো? তারপরই হাতটা ছুটে গেল। তুষির গলার খাজে শিথিল হলো গরম ঠোঁট। শরীরটা অবধি সম্পূর্ণ ভার নিয়ে পড়ে রইল ও শরীরের ওপর। ঢোক গিলল তুষি, হাত ছোটালো। বড় শ্বাস নিতে নিতে একবার ঠেলল স্বার্থকে। দুম করে সোফা থেকে গড়িয়ে মেঝেতে পড়ে গেল ছেলেটা। তুষি আটকে উঠল, বসলো ধরফরিয়ে। স্বার্থর চোখ বন্ধ, কেমন হাত পা ছড়িয়ে লেপটে গেছে ফ্লোরে। তুষি হাঁটু মুড়ে বসে, অস্থির চিত্তে ডাকে, শুনছেন? কি হলো? জবাব এলো না। তুষি দিশা হারিয়ে ফেলল। কি করবে বুঝলো না। জ্ঞান হারিয়েছে না ঘুমিয়ে পড়েছে? স্বার্থর ঠোঁট দুটো নড়ল তখনই। কিছু বলছে আবারও। তুষি মাথা নুইয়ে কান পাতল ওর বুকের কাছে। শুনতে পেল গুনগুনে স্বর, সেনোরিটা, আই এম সরি মাই সেনোরিটা, আই এম সরি ফর এভরিথিং। তারপর একটু থামলো সে। সময় পেরোতেই বিড়বিড় করলো আরেকবার, অয়নকে বিয়ে করো না প্লিজ।